কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বৃহস্পতিবার ৩ এপ্রিল ২০২৫ প্রথম আলো নিয়ে হাজির হয়েছে। সবাইকে ঈদ মোবারক। যাই হোক, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমরা শুরু করি। ইউনূস মোদি বৈঠক কাল ব্যাংককে। বিমস্টেকের সম্মেলন হচ্ছে, আপনারা জানেন। তো শীর্ষ সম্মেলন হচ্ছে আপনার দায়িত্ব পাবে বাংলাদেশ নেক্সট সময়টার জন্য। সেখানে সাইডলাইন বৈঠকে হচ্ছে আপনার মিলিত হবেন আমাদের প্রধান উপদেষ্টা এবং হচ্ছে মোদি। যদিও তাদের মধ্যে আগে মিটিং করার জন্য বাংলাদেশ সরকারের একটা আগ্রহ ছিল। আমাদের ৫ই আগস্টের পট পরিবর্তনের পরে এই প্রথম ভারত এবং বাংলাদেশ মিলিত হচ্ছে। এটা এই জন্য মোটামুটি হেডলাইনে চলে আসছে বলা যায়। এবং এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সাম্প্রতিক সময়ে গত ৬-৭ মাসে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই অবনতি হয়েছে। যদিও সেই অবনতির পিছনে সবচেয়ে বেশি দায় ভারতেরই ছিল। দেখেন, মিয়ানমারের প্রাণহানি ৩,০০০ ছাড়ালো। ত্রাণের জন্য হাহাকার। শক্তিশালী ভূমিকম্পের ফলে মোটামুটি অনেক জায়গায় একদম মাটিতে মিশে গেছে। আপনারা জানেন যে চট্টগ্রামের লোহাগাড়ায় ২ দিনে একই স্থানে ৩টা দুর্ঘটনা হয়েছে। সম্ভবত আজকেও একটা হয়েছে, ছোটোখাটো সংঘর্ষ। আইকন প্লাস বা কোনো একটা বাসের সম্ভবত, আমি এটা একটু আগে দেখতেছিলাম। তো এটা নিয়ে হচ্ছে অনেকগুলো নিউজও হয়েছে। যেমন ধরেন, বণিক বার্তা ভালো একটা নিউজ করছে কেন হচ্ছে এটা পিচ্ছিল। দুইটা কারণ নিয়ে আসছে। একটা হচ্ছে মাছের পানি, আর একটা হচ্ছে লবণ পানি। এই দুইটা, আর সাথে করে হচ্ছে আপনার সড়কটা হচ্ছে অবশ্যই সরু, এটা একটা ইস্যু। আর এখন হচ্ছে আপনার ডিভাইডার দেওয়া হয়েছে, তবে সেখানে আপনার লাইট নাই, অন্ধকার। সেক্ষেত্রে হয়তো সবাই বলতেছে যেহেতু ডিভাইডার দেওয়া হয়েছে সেহেতু অবশ্যই আমাদেরকে আপনার পুলিশ বা টহল দেওয়ার একটা ব্যবস্থা রাখতে হবে, না তো সেখানে আপনার ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকবে আর কি। ২ নম্বর পেজে চলে আসি আমরা। প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে মার্কিন কর্মকর্তা ফোনালাপ হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি রোহিঙ্গা আপনার শরণার্থীদের জন্য $7,30,00,000 নতুন আর্থিক সহায়তা দিয়েছে এবং নিশ্চিত করেছে, এবং হচ্ছে ১৭,০০০ টনের মতো ফুডও পাঠিয়েছে বাংলাদেশে। আমরা একটু সামনে পাবো এটা। এবং বাংলাদেশের সবচেয়ে বেশি আপনার আপনার ডোনেশন পাঠায় হচ্ছে যুক্তরাষ্ট্র। মোস্টলি হচ্ছে আপনার এই রোহিঙ্গা ইস্যুতে। ১৭ সালের পর থেকে এখন পর্যন্ত প্রায় $240 কোটি দিয়েছে শুধুমাত্র ইউএসএ। বাকিরা কিন্তু খুব একটা কিছু দেয় নাই। যাই হোক, দেখেন, ইউনূস মোদি বৈঠক কাল, আগামীকাল এখানে অলরেডি কথা বলে ফেলছি। যে আপনারা জানেন যে ভারতের সাথে যে আমাদের যে সমস্যাটা ক্রিয়েট হয়েছে বা ভারত থেকে ক্রিয়েট করা হয়েছে ৫ই আগস্টের পরে, মূলত তারা হচ্ছে মিস ইনফরমেশন ছড়াইছে বাংলাদেশের নামে খুবই প্রচুর। বিশেষ করে তাদের রিপাবলিক পত্রিকা বা চ্যানেলটা সহ আরও অনেকগুলো চ্যানেলই হচ্ছে বাংলাদেশকে নিয়ে প্রচুর মিস ইনফরমেশন স্প্রেড করেছে। আবার হচ্ছে বাংলাদেশের দূতাবাসের সামনে আপনার আক্রমণাত্মক হওয়া এবং হচ্ছে আন্দোলন করা, এইসব বিষয়টি হচ্ছে বাংলাদেশ তাদের ভারতের রাষ্ট্রদূতকে অনেকবারই আপনার কল করেছে। তো যাই হোক, এইসব নিয়ে মোটামুটি ভালোই একটা উত্তেজনা ছিল। আবার সম্প্রতি হচ্ছে চীন সফরে গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা আপনার একটা মন্তব্য, যেটা সেভেন সিস্টারকে নিয়ে একটা মন্তব্য করেছে, সেটা নিয়ে ভারত একটু নাখোশ। দেখা যাক বৈঠকটা কেমন যায়। পরের পেজে দেখি আমরা, রোহিঙ্গাদের জন্য এলো ১৭,০০০ টন খাদ্য সহায়তা। এটা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো হয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আন্ডারে। অনলাইনে বাংলাদেশকে জড়িয়ে ২৯৮টা ভুল তথ্য প্রচার করা হয়েছে গত মার্চে। আর সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যম। হ্যাঁ, এটা একদমই ওরা ইন্টেনশনালি কাজটা করে যাচ্ছে, যদিও খুব একটা লাভ হচ্ছে না। বিএনপি দুই পক্ষের সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু। বিএনপি নিজেদের কন্ট্রোল করতে পারতেছে না এখন পর্যন্ত। ওকে, পরের পেজগুলোতে দেখি আমরা, ভাঙনে ৫ শতাধিক মানুষ ঘর ছাড়া। দেখেন, সাতক্ষীরার আশাশুনি, নামটা সুন্দর না? আশাশুনি বিছট এলাকা, খোলপেটুয়া নদী নাম, মানে এখানে প্রতিটা নামই সুন্দর, খোলপেটুয়া। যদিও এই নদী ভাঙনের ফলে অনেক মানুষ, প্রায় ২০,০০০ থেকে ৩০,০০০ মানুষ পানিবন্দী, এবং ঈদের দিনে কিন্তু তার পানিবন্দী ছিল। এটা খুবই কষ্ট লাগছে দেখে আর কি। যে যশোরের মেলায় ফুচকা খেয়ে অসুস্থ আরও ১১৮ জন। বাংলাদেশ একটা মজার কান্ট্রি, বুঝছেন? এখানে আপনি যত বদমাইশি করেন আপনি পার পেয়ে যাবেন। ধরুন এই যে ১১৮ জন হচ্ছে আপনার অসুস্থ হয়েছে, আরও ১১৮ জন, মানে আগেও আরও আপনার হচ্ছে অসুস্থ ছিল আর কি। হ্যাঁ, এখন পর্যন্ত ২১৩ জন মানুষ অসুস্থ। বাট দেখবেন এই যে লোকটা এই ধরনের খারাপ ফুড বিক্রি করতেছে, সে আবার মানে সেম খারাপ ফুড বিক্রি করে যাবে আর কি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সংকট। সংঘর্ষে আহত ১৫০ শতাধিক। দেখেন,
হবিগঞ্জ, নেত্রকোনা এবং ব্রাহ্মণবাড়িয়া ৩ জায়গাতে হচ্ছে সংঘর্ষে ১৫০ মানুষ আহত হয়েছে। এবং আপনার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, হবিগঞ্জে ঝামেলা লাগছে কি নিয়ে, মোটর সাইকেলের ব্যাটারি কেনাকে কেন্দ্র করে ১২টা গ্রামের মানুষ মারামারিতে জড়াই গেছে। মানে কোন লেভেলের গর্দ হইতে পারে একটা, মানে একটা ১২টা গ্রামের মানুষ তো বুঝতে পারছে কোন লেভেলের মানুষ। ঈদ উপলক্ষে তারা হচ্ছে টুর্নামেন্ট না ছেড়ে এখন মারামারি করতেছে। বেকার বেড়েছে, কাজের সুযোগ তৈরি হবে কীভাবে দেখেন। আপনার হচ্ছেন ২৬,৬০,০০০ মানুষ বেকার, আপনার বিবিএস ২০২৪ সালের শেষ প্রান্তিকে একটা রিপোর্ট। বেকার কমবে কীভাবে দেখেন, যেমন ধরুন হচ্ছে বিসিএসের কথা বলি। তো আপনার বেকারত্ব যদি আপনি হ্রাস করতে চান, আপনি হচ্ছেন পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর একসাথে হচ্ছে আপনার আগাইতে পারে। পাবলিক সেক্টরে কিন্তু আগানোর সুযোগ, মানে আপনি অনেক করে আপনি জব ক্রিয়েট করতে পারবেন না, কিন্তু প্রাইভেট সেক্টরে হচ্ছে আপনি খুব দ্রুত জব ক্রিয়েট করতে পারবেন। এটা বড় একটা সেক্টর। হ্যাঁ, আমি পাবলিক সেক্টর নিয়ে কথা বলি। যেমন ধরেন বিসিএস এর মতো একটা জায়গাতে প্রতি বছর ৫-৬ হাজার জব থাকে। তো এই যে এখন যেটা হচ্ছে রিসেন্ট টাইমে দেখেন, একজন হচ্ছে 44-এর ভাইবা নেওয়া আগামাতা ঠিক নাই। তারপর 46-এর ভাইবা না নিয়ে 46-এর রিটার্ন নেবে। তারপর 47 প্রিলিও নিয়ে ফেলবে। এরপরে হচ্ছে 44-এর রেজাল্ট দেবে কবে জানে না। তার উপরে অনেকে 44-এর রেজাল্ট দেওয়া পেন্ডিংয়ে থাকবে, আপনার 5-এর রেজাল্ট পেন্ডিংয়ে থাকবে, 46-এর রেজাল্ট পেন্ডিংয়ে থাকবে এবং 47ও চলে আসতে পারে। তো দেখেন, একটা মানুষ মোটামুটি 4টা থেকে 5টা পেন্ডিংয়ে থাকার পরে গিয়ে একটা জব পাচ্ছে। অথচ সে যদি 44-এর রেজাল্ট আগে পেয়ে যেত, বাকিগুলোতে সে অ্যাপ্লাই করতো না এবং অন্য যে বেকার সে এখানে হয়তো জব পাইতো। এবং হচ্ছে বিসিএসে কোনো প্যানেল হয় না। এই যে একটা মানুষকে আপনি ৫-৬টা বিসিএসে মানে আটকায় রেখে তারপরে জব দিচ্ছেন, দেখা যাচ্ছে আপনার 43-তে যেটা দেখা গেছে, 43-তে অনেকগুলো পোস্ট ফাঁকাই ছিল, মানুষই ছিল না ফিল আপ করার জন্য। তাহলে আবার দেখেন নন ক্যাডারকে সরায় ফেলা হয়েছে। মানে টেকনিক্যালি হচ্ছে নন ক্যাডারকে এখন নিয়োগই দেয় না। 20 জন, 50 জন, 200 জন, এই তো কোনো নন ক্যাডারের মধ্যে পড়ে না। তাহলে এই যে পিএসসি যে সংস্কারটা করা নাই, পিএসসি সংস্কার কেন করা লাগে নাই? কারণ পিএসসি হচ্ছে আপনার এই আমাদের ছাত্রনেতা যারা হচ্ছে উঠে আসছে, সার্জিস থেকে শুরু করে হাসনাত, কিংবা সেকেন্ড টায়ার ধরেন যে বুদ্ধিজীবী হিসেবে পরিচিত পাচ্ছে মিরাজরা, তো তারা কি করতেছে, তারা হচ্ছে এখন নেতা হওয়ার খায়েশ জমছে, তারা হচ্ছে রাজনীতি করতেছে, অথচ ওরা উঠে আসছে কিন্তু আপনার এই বিসিএস এর মতো পরীক্ষাগুলোর কোটা সিস্টেম, মানে বিসিএস পরীক্ষাটাকে পিউরিফাই করতে গিয়ে তারা এখন হচ্ছে এমপি মন্ত্রী হয়ে যাবে সামনে, অথচ বিসিএসটাকে পিউরিফাই করা যায় নাই, বা তারা এখন আর তাদের ইচ্ছা নাই, কারণ তারা আরও বড় গোল চলে আসছে এখানে। আর এই মানুষগুলোকে যারা সাপোর্ট দিছে, যারা একদম ধরেন বেকার, তারা হচ্ছে এখানে মারটা খাচ্ছে, ঘুরে ফিরে হচ্ছে বেকারটা সবসময় মারা খাচ্ছে। হ্যাঁ, 200 জন নেতা এমপি মন্ত্রী হবে এই আর কি। তাহলে পিএসসি সংস্কার করা লাগবে সবার আগে। এখন দেখেন, ট্রাম্প প্রশাসন ইউরোপের মৃত্যু দেখতে চায়, এখানে তেমন কিছু নেই, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। 2 শিশুকে ধর্ষণের অভিযোগ, 2 জনকে ধর্ষণ চেষ্টা, এগুলোকে খুব স্ট্রংলি হচ্ছে আপনার দেখা উচিত গভর্নমেন্টের। সাগরে ছাড়া হলো আরও 111টা কাছিম ছানা। সিলেটের পাখির মাংস বিক্রি করা 25টা রেস্তোরাঁ উচ্ছেদ করা হয়েছে এবং তাদেরকে শাস্তি দেওয়া উচিত। ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে কুমিল্লার দাউদকান্দিতে। নিরাপত্তা কর্মীকে বেঁধে খামারের 11টা গরু চুরি করে ফেলেছে। মানে এগুলো খুবই কষ্টকর ইনফরমেশন। দেখেন, হামলায় অংশ নেয় 13 থেকে 14 জন, 3 অস্ত্রধারী শনাক্ত। চট্টগ্রামে যে জোড়া ঘণ্টা হয়েছে সেটার। দেখেন, ছাদ রেস্তোরাঁয় তাপ প্রবাহের বিপদ। ছাদ রেস্তোরাঁ কিন্তু আপনার দেখেন, যদি বাংলাদেশের ক্লাইমেট যদি আপনি সলভ করতে চান, আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে গাছ লাগাইতে হবে। আর আপনারা জানেন যে গাছের পাতা কখনো গরম হয় না, অর্থাৎ আপনি গরমের মধ্যে বা রোদের মধ্যে যে কোনো প্রোডাক্ট রেখে দেন সেটা গরম টেম্পারেচার বেড়ে যাবে, কিন্তু গাছের পাতার কোন টেম্পারেচার বাড়ে না। সো আপনি দেখবেন গাছের নিচে সবসময় ঠান্ডা থাকে। সো আপনি যদি এই যে এখন যেটা দেখা যায় আর কি, যে বিল্ডিংটাকে পুরোটা গ্লাস করে ফেলা হচ্ছে, তো সেটা যেই কাজটা ওরা করতে যাচ্ছে সেটা হচ্ছে তাপটাকে রিফ্লেক্ট করে চারপাশে ছড়াই দিতে যাচ্ছে, এতে কিন্তু চারপাশে গরম আরও বাড়তেছে। অর্থাৎ এগুলা কিন্তু খুবই একটা ক্রিমিনাল অফেন্স মনে হয় আর কি আমার, যে আমি কিছু মার্কেটের পাশ দিয়ে যেতেই পারি না, মানে খুব বিশ্রীভাবে রিফ্লেক্ট করে গায়ের উপরে সব টেম্পারেচারটা। সো তার পাশাপাশি এখন ওই যে আপনার বিল্ডিংগুলো আছে, আমি যদি প্রচুর লেভেলে গাছ লাগাইতে পারি এবং হচ্ছে লতানো গাছ, যেটা হচ্ছে বিল্ডিংয়ের দেয়ালের চারপাশে একটু আপনার মানে ছড়িয়ে যাবে, এই টাইপের গাছগুলো কিন্তু দেখা যাবে, মানে আমি বলতে চাচ্ছি আপনার একদম দেয়ালের উপরে লেগে থাকবে না, বাট চারপাশে ঘিরে রাখবে আর কি। এই ধরনের গাছ যদি আমরা লাগাইতে পারি, তখন দেখবেন যে টেম্পারেচার কমে যাচ্ছে। আগে বিশাল বিশাল গাছ ছিল, আগে আমাদের বাসার পাশেই আপনার বিশাল বিশাল গাছ ছিল, যারা 4তলা 5তলা বিল্ডিংয়ের উঁচু গাছ ছিল, সেই জন্য আপনার সবসময় ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ ছিল। এখন গাছও নাই এবং হচ্ছে আপনার সবসময় গরম, এবং গরমের যে বৃষ্টির ব্যাপার হচ্ছে একটা বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, যে আপনি গরম লাগতেছে শান্তি পাচ্ছেন না। যেমন আগে যেটা হয়তো গরম লাগতেছে আচ্ছা সমস্যা, এটা বাতাস ঠান্ডা বাতাস হলে শান্তি লাগতেছে, এখন এটা হচ্ছে না। সো এগুলো আসলে
যেহেতু আমাদের মানুষ সচেতন না, গভর্নমেন্টকে সচেতন হওয়া লাগবে। দেখেন, আন্তর্জাতিক এয়ারমার্কস দায়িত্ব ছাড়ছেন, গণিতবিদরা বলেছেন ট্রাম্প গাজার বড় একটা অংশ দখল করে নিতে চায় ইসরায়েল। তাইওয়ানের কে ঘিরে মহড়া অব্যাহত রেখেছে চীন। অর্থ বাণিজ্য দেখেন, 3 মাসে স্বর্ণের দাম বেড়েছে 14 বার, কমেছে 3 বার, বর্তমানে সম্ভবত 1,57,000 টাকা ক্রস করছে। মিয়ানমারকে অনুদান দিচ্ছে এডিবি, যে আপনি জানেন যে ভূমিকম্পে মিয়ানমার খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষ পেজ দেখি আমরা, টিকটকের চলন্ত ট্রেনে টিকটকের ভিডিও করতে গিয়ে পড়ে গিয়ে 2 জন তরুণের মৃত্যু হয়েছে। স্কুল ড্রেস পরা ছিল, আমি মানে স্কুল ড্রেস পরা এটা কয়েকটা ছেলে দেখলাম, আর কলেজ বা স্কুল ড্রেস সামথিং লাইক দ্যাট। খুবই মানে ভয়াবহ ছিল ভিডিওটা দেখে, আমি খুবই ভয় পেয়ে গেছি। মানে টিকটক ভিডিও বানাতে গিয়ে ওরা প্রায় সাইকো হয়ে গেছে। বাংলাদেশের ভ্রমণ ব্যয়বহুল, মানে এটাই আমি আসলে অনেকদিন ধরে বলে আসতেছি। যেমন আমি নিজে মোটামুটি ট্রাভেল করি। আপনি দেখেন, আপনি কক্সবাজারে আপনার আপনার আমি জাস্ট রামাদাতে জাস্ট এমনি গেলাম আর কি প্রথমবার, এবং হচ্ছে জাস্ট অল্প কিছু খাবার খেয়ে দেখতেছি প্রায় 5K বিল চলে আসছে। ফুড কস্ট প্রচুর হাই, অকারণে হাই। প্লাস রেস্টুরেন্ট যেই হোটেলগুলো মোটামুটি আপনার পছন্দ হবে সবগুলোতে 7,000 থেকে 8,000 টাকা মিনিমাম আপনার পার নাইট চার্জ করবে, এবং এত চার্জ করার কোনো কারণই নাই। আর একটু ভালো গেলে আপনাকে 15,000 থেকে 25,000 টাকা পর্যন্ত চার্জ করতেছে। গাড়ি ভাড়ার কথা নাই বললাম। আপনি যদি রাঙামাটি যান, আপনি সবচেয়ে বেশি খরচ হবে শুধুমাত্র যদি আপনি গাড়িতে চড়েন, গাড়ি ভাড়াতে। তো রাঙামাটি চড়ার সবচেয়ে চিপেস্ট ওয়ে হচ্ছে আপনি একটা বোট ভাড়া করে ঘুরবেন আর কি। মানে বাংলাদেশের এই ট্রান্সপোর্টেশন কস্ট খুবই হাই, রুম ভাড়া খুবই হাই, এবং হচ্ছে ফুড কোয়ালিটি খুবই লো এবং কস্ট হাই। এই ইস্যুতে হচ্ছে বাংলাদেশে মানুষ খুবই কম আসে। এবং এখানে কিন্তু যে দেখাইছে যে প্রতিবেশী দেশগুলোর তুলনায় হচ্ছে আপনার, যেমন হচ্ছে প্রতিবেশী দেশগুলোর তুলনায় হচ্ছে বাংলাদেশ খুবই ব্যয়বহুল। যেমন হচ্ছে প্রতিবেশী দেশগুলোতে অনায়াসে ঘুরে বেড়ানো যায়। যেমন আপনি শ্রীলঙ্কা বা নেপালে যেই টাকা খরচ করবেন, বাংলাদেশে সেই টাকা খরচ করে আপনি কক্সবাজার ঘুরে শেষ করতে পারবেন না। কক্সবাজারে ঘোরার টাকা শেষ করে আপনি হচ্ছেন খুব ইজিলি হচ্ছে নেপাল বা শ্রীলঙ্কা ঘুরে চলে আসতে পারবেন। বাংলাদেশে আসলে বেশি খাইতে যাচ্ছে, এবং হচ্ছে ওরা আসলে এই জন্য আস্তে আস্তে খুবই কমে যাবে পর্যটক। এবং বাংলাদেশ থেকে কিন্তু এখন উল্লেখযোগ্য পরিমাণ পর্যটক বাইরে চলে যাচ্ছে। আপনি কক্সবাজারে 2 দিন একটু ভালোভাবে রিল্যাক্স করতে চাইলে মিনিমাম 40,000 টাকা চলে যাবে দুজনে। এই টাকা দিয়ে আপনি বাইরে ঘুরে আসেন। যাই হোক, সো আমাদের আসলে পর্যটন খাতটা আরও একটু কন্ট্রোল করা উচিত গভর্নমেন্টের, এবং হচ্ছে খরচ কমানো উচিত। দেখবেন বিদেশ থেকে মানুষ আসবে, আমরা বিদেশে কেন যাবো? বাংলাদেশ অনেক সুন্দর, কিন্তু এটাকে হচ্ছে দেখার মতো একটা সিচুয়েশন রাখা লাগবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা লাগবে এবং কস্ট কমাইতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।